নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এফআইআই এবং ডিআইআই এদের ডেটাগুলো দেখে নেব। গতকাল এই এফআইআই এর তরফ থেকে এই যে সেলিং ফিগার, সেটা কিছুটা কম দেখা গিয়েছিল। এইখানে দেখতে পাচ্ছেন এই 714 কোটি টাকা সেল করেছিল, যেটা বিগত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম। এবং সেখানে ডিআইআই এরাই এফআইআই এদের থেকে বেশি পরিমাণে শেয়ার কিনেছে, 3,253 কোটি টাকা শেয়ার কিনেছিল। আর এটা গতকালের কথা বলছি, আজকের দিনের এই যে পরিস্থিতি সেটা আবার পাল্টে যেতে পারে। যদি আমেরিকান মার্কেটের কথা বলি, এই ডাও জোন্স এটা দেখতে পাচ্ছেন 1.63% পড়ে বন্ধ হয়েছে, 768 পয়েন্ট গড়া। এবং এর সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট, এখানে প্রায় 1.5% কাছাকাছি পতন দেখা গেছে, যেটা পয়েন্ট হিসাবে 327 পয়েন্ট। এই আমেরিকাতে যে ফেডের মিটিং চলছিল তার আউটকাম সামনে চলে এসেছে, মানে ইন্টারেস্ট রেট বাড়লো নাকি কমলো সেই ডিসিশন সামনে এসেছে। যদি ইন্টারেস্ট রেটের ডিসিশন একবার দেখে নিই, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন মার্কেট অনুমান করেই চলছিল এই যে রেট এটা অপরিবর্তিত থাকবে। এর আগে কত ছিল 3.75, অনুমান কত ছিল 3.75ই থাকবে। তো অ্যাকচুয়ালি সেটাই এসেছে, 3.75% এসেছে। কিন্তু শুধুমাত্র এই যে ইন্টারেস্ট রেট এটাই সবকিছু নয়। এরপরে ফেডের যিনি বর্তমান চেয়ারম্যান রয়েছেন জেরেমি পাওয়েলজি, তার যে বক্তব্য সেটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। বরঞ্চ এনার বক্তব্যই এই ফেডের যে আউটকাম, মানে এই রেট চেঞ্জ হলো কিনা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এইখান থেকে একটা ভবিষ্যতের আভাস কিন্তু পাওয়া যায় যে রেট কাট হবে কি হবে না, আরো অনেক কিছু আভাস পাওয়া যায়। এইখানে দেখতে পাচ্ছেন বিয়ারিশ বায়াস টেক্স ওভার দ্য মার্কেট আফটার পাওয়েল স্পিচ, মানে পাওয়েলের স্পিচের পরেই মার্কেটে কিন্তু বিয়ারদের বাড়াবাড়ি দেখা গেছে। অর্থাৎ এনার যে স্পিচ সেটা কিন্তু মার্কেট খারাপ ভাবেই নিয়েছে। আর এই সুদের হার এটা তো অপরিবর্তিত রেখেইছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পাওয়েল ভাউস টু স্টে আনটিল ডিওজে ইনভেস্টিগেশন ইজ ফিনিশড, মানে পাওয়েলজির ওপর এই ডিওজে ইনভেস্টিগেশন চলছে, সেটা যতক্ষণ না ফিনিশ হবে ততক্ষণ কিন্তু পাওয়েলজি তিনি এই পদেই থাকবেন। তো কি ব্যাপারে তদন্ত চলছে এর আগেও একবার কভার করেছিলাম। দেখতে পাচ্ছেন এট দ্য প্রেস কনফারেন্স পাওয়েল ডিড ক্ল্যারিফাই এ কি কোশ্চেন অ্যাবাউট দ্য ফেড ফিউচার্স, মানে পরবর্তীকালে তিনি ফেডে থাকবেন নাকি তার জায়গায় অন্য কাউকে বসানো হবে সেই নিয়ে প্রশ্ন করা হয়েছে। তো সেই ব্যাপারে তিনি ক্ল্যারিফিকেশন দিয়েছেন। কি ক্ল্যারিফিকেশন দিয়েছেন? হি সেড হি হ্যাজ নো ইন্টেনশন অফ লিভিং দ্য সেন্ট্রাল ব্যাংক, মানে তার এই সেন্ট্রাল ব্যাংক ছাড়ার কোনো ইন্টেনশন নেই আনটিল অ্যান ইনভেস্টিগেশন ইনটু হিজ কংগ্রেসিওনাল টেস্টিমনি অ্যাবাউট দ্য ফেড বিল্ডিং রিনোভেশন ইজ ড্রপ, মানে যতক্ষণ না এই ফেড বিল্ডিং এর রিনোভেশন নিয়ে এনার উপরে চলা তদন্ত শেষ না হচ্ছে ততক্ষণ তিনি এই পদ ছাড়বেন না। এই জেরেমি পাওয়েলজির আন্ডারেই এই ফেড বিল্ডিং এর যে রিনোভেশন বা সংস্কার সেটা হয়েছে, এবং সেখানে বিভিন্ন প্রশ্ন তোলা হয়েছিল যে ইনি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খরচ করেছেন, অনেক বেশি লাক্সারি জিনিস লাগিয়েছেন, এবং আগে যে পরিমাণে এস্টিমেট দিয়েছিলেন তার থেকে অনেক বেশি খরচা করেছিলেন। তো এই ব্যাপারে এনার উপরে কিন্তু একটা তদন্ত চলছে। আর মূলত এনার এই বক্তব্যের পরেই মার্কেটে বড় ক্র্যাশ এসেছে, কারণ ইনি বরাবরই এই যে ইন্টারেস্ট রেট সেটা সেভাবে কমাননি, মানে যখন প্রয়োজন হয়েছে তখন কমিয়েছিলেন। কিন্তু এরপরে যিনি বসবেন তিনি ট্রাম্পের খুব কাছের লোক, অর্থাৎ তিনি বারবার এই যে ইন্টারেস্ট রেট সেটা কমাতে পারেন। এবং সেই খবর আমরা দেখতে পেয়েছিলাম আমেরিকার যে ডলার ইন্ডেক্স সেটা বেড়েও ছিল। আর মূলত বর্তমানে দেখতে পাচ্ছেন মার্কেটে কিভাবে ক্র্যাশ দেখা যাচ্ছে। এই সময় যদি এই ফেডের থেকে একটা রেট কাটও দেখা যেত সেটা কিন্তু মার্কেট কিছুটা সাহারা দিত, কিন্তু সেরকম কিছু দেখা যায়নি। এবং তার সঙ্গে সঙ্গে পাওয়েল যে স্পিচ সেটাও কিন্তু মার্কেটকে নিচের দিকে নামিয়েছে। এরপরে যদি বিভিন্ন মার্কেটের কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে ড্যাশ রয়েছে এর আগের দিনে 0.96% পড়ে বন্ধ হয়েছে। ফুটসি 100 0.94% পড়েছে। তারপরে ক্যাক 40 এটাও সামান্য লালে বন্ধ হয়েছে। ইউরো স্টক্স এটা পড়েছে 0.54%। আর যদি আজকের কথা বলি, এই সকালেই জাপানের মার্কেট ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই নিক্কেই জাপানের মার্কেট 1391 পয়েন্ট পড়া, পার্সেন্ট হিসেবে দেখতে পাচ্ছেন 2.52% পড়ে গেছে। তারপরে চীনের মার্কেটও দেখতে পাচ্ছেন সাংহাই 0.84% ডাউন, এবং এর সঙ্গে সঙ্গে এই যে হ্যাংসাং এটা পড়েছে 1.56%। মানে যে কটা মার্কেট ওপেন হয়েছে সব মার্কেটে কিন্তু লাল নিশানি ট্রেড করছে। আর এর পেছনের মূলত কারণ কি? যদি এর পেছনের কারণের কথা বলি, সেটা হচ্ছে ক্রুড অয়েল। এই ক্রুড অয়েলের প্রাইস কিছুদিন স্থির থাকলেও আবার কিন্তু এই ক্রুড অয়েলের প্রাইসে উপরের দিকে মোমেন্টাম দেখা যাচ্ছে। এই ক্রুড অয়েলের যদি বর্তমান প্রাইস দেখি, এইখানে দেখতে পাচ্ছেন এর আগের দিনে ডব্লিউটিআই ক্রুড 1.37% বেড়ে বন্ধ হয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ব্রেন্ট ক্রুড এটাও 4% বেড়ে বন্ধ হয়েছে। আর যেই মুহূর্তে ভিডিও রেকর্ড করছি, মানে আজকের দিনে এখনো ক্রুড অয়েলের যে ট্রেডিং সেটা শুরু হয়নি। আজকে যদি এই ট্রেডিং শুরু হয় তাহলেও এই যে ক্রুড অয়েল এটা কিন্তু উপর দিকেই যেতে পারে। কি কারণে যেতে পারে? দেখতে পাচ্ছেন অয়েল প্রাইস সার্জ আফটার ইসরায়েলি স্ট্রাইক অন ইরান সাউথ পার্স গ্যাস ফিল্ড। এই সাউথ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েল অ্যাটাক করার পর থেকেই এই যে অয়েলের প্রাইস সেটা কিন্তু বাড়ছে। এই সাউথ পার্স গ্যাস ফিল্ড এটা ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এই সাউথ পার্স ফেসিলিটি এটা কি? দেখতে পাচ্ছেন লার্জেস্ট ন্যাচারাল গ্যাস ফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর মধ্যে সব থেকে বড় ন্যাচারাল গ্যাস ফিল্ড এটাই। এই ইসরায়েল কি করেছে? ওভারনাইট বম্বড ইরানিয়ান ফেসিলিটিস লিঙ্ক টু সাউথ পার্স দ্য
largest natural gas field in the world, marking a significant escalation in the US-Israel war with Iran. এই অ্যাটাকের পরেই মূলত এই আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে এই যে যুদ্ধ সেটা আরো বেশি বেড়েছে। এই গালফ কান্ট্রিজ দেখতে পাচ্ছেন, এই যে ওমান, তারাও কিন্তু এই অ্যাটাকটার বিরোধিতা করেছে এবং এই ইউনাইটেড আরব এমিরেটস এরাও এটা বলেছে, কি বলেছে, ইট পোস্ট এ থ্রেট টু গ্লোবাল এনার্জি সিকিউরিটি, মানে এই যে অ্যাটাকটা সেটা কিন্তু গ্লোবাল এনার্জি সিকিউরিটি এটার জন্য একটা চিন্তার ব্যাপার। এবং এর আগেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার এই ইরানের এনার্জি ইনফ্রাস্ট্রাকচারের উপর অ্যাটাকের বিরোধিতাই করেছিলেন। আর তার পরিপ্রেক্ষিতে ইরান ইতিমধ্যেই এই যে রিটালিয়েট সেটাও করা শুরু করে দিয়েছে, লঞ্চিং স্ট্রাইক অন সিগনিফিকেন্ট এনার্জি ফেসিলিটিস অ্যাক্রস দ্য পার্সিয়ান গালফ। তো এই পার্সিয়ান গালফ যেসব দেশ থেকেই আমেরিকার সৈন্যরা ইরানের উপর অ্যাটাক করছে, তাদের দেশের যে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেখানে কিন্তু ইরান ইতিমধ্যেই এই যে স্ট্রাইক সেটা করা শুরু করে দিয়েছে। আর এই সাউথ পার্স এটা কি দেখতে পাচ্ছেন, সাউথ পার্স ইজ পার্ট অফ এ 9,700 স্কোয়ার কিলোমিটার গ্যাস ফিল্ড শেয়ার্ড বাই ইরান অ্যান্ড কাতার, মানে এই দুটো দেশের মধ্যে মিলিতভাবে রয়েছে এই গ্যাস ফিল্ডটা। দ্য ইরানিয়ান সাউথ পার্স মেক্স আপ অ্যাবাউট এ থার্ড অফ ইট, মানে এই যে টোটাল এলাকাটা তার 3/1 হচ্ছে এই ইরানিয়ান সাউথ পার্স। আর এই যে কাটারের দিকে যেটা রয়েছে সেটাকে বলা হয় নর্থ ডোম অথবা নর্থ ফিল্ড। এই যে স্টেট অফ হরমুজ এখানে দেখতে পাচ্ছেন, তার আগে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন কাতার যে দেশটা রয়েছে, এই কাতারের পাশেই এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এর 3/1 মানে উপরের দিকে দেখতে পাচ্ছেন সাউথ পার্স, এটা কোন দিকে রয়েছে, ইরানের দিকে রয়েছে। এবং এই যে বর্ডার দেওয়া রয়েছে তার নিচের দিকে যে 2/3 এটা কিন্তু কাতারের আওতায় রয়েছে। এবং এই ইরানের জন্য এই যে গ্যাস সেটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। দেখতে পাচ্ছেন ফোর্থ লার্জেস্ট কনজিউমার অফ ন্যাচারাল গ্যাস, মানে এই যে ন্যাচারাল গ্যাস উৎপাদন হয় তার বেশিরভাগ কিন্তু এই যে ইরান তারাও কনজিউম করে থাকে। আর এর উপরে কোন কোন দেশ রয়েছে, এই আমেরিকা রয়েছে, রাশিয়া রয়েছে, চায়না রয়েছে, মানে এত বড় বড় দেশগুলোর পরে এই ইরানের নাম 4 নম্বরে দেখা যাচ্ছে। এবং খুব ছোট একটা দেশ হওয়া সত্ত্বেও এই দেশটা কিন্তু প্রচুর পরিমাণে এই যে গ্যাস সেটা কনজিউম করে। আর এটা ইরানের যে এনার্জি সাপ্লাই তার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেখতে পাচ্ছেন 80% অফ ইটস ইলেকট্রিসিটি ইজ জেনারেটেড ফ্রম গ্যাস। এই গ্যাস থেকেই ইরানের প্রায় 80% ইলেকট্রিসিটি তৈরি হয়। এবং যে পরিমাণে গ্যাস এই ইলেকট্রিসিটি তৈরিতে ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন তার বেশিরভাগটাই এই সাউথ পার্স থেকে আসে। আর এই ইরান এরা বেশিরভাগ গ্যাস ইউজ করলেও দেখতে পাচ্ছেন আরো কিছু দেশ এই যে গ্যাস তার উপর নির্ভরশীল। দ্য ফিল্ড ইজ অলসো ক্রুশিয়াল টু কান্ট্রিজ লাইক ইরাক। তো এই ইরান থেকে এই গ্যাস নিয়ে এই ইরাক কি করে থাকে, হুইচ রিলাইজ অন ইরানস গ্যাস এক্সপোর্ট টু সাপ্লাই আপ টু 40% অফ ইরাক গ্যাস অ্যান্ড পাস নিড, মানে ইরাকের যে গ্যাস এবং পাওয়ারের প্রয়োজন হয় তার 40% এই যে ইরান তারাই কিন্তু মেটায়। আর এই অ্যাটাকের ফলে কি হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে অয়েল ফেসিলিটি রয়েছে সৌদি আরবিয়া, তার সঙ্গে সঙ্গে ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, এদের উপরে ইরান তারা অ্যাটাক করতে পারে। দেখতে পাচ্ছেন এই যে গ্যাস ফিল্ড গুলো রয়েছে, এই আল হোসেন গ্যাস ফিল্ড, তার সঙ্গে সঙ্গে এই মেসাইড পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, তারপরে রাস লাফান রিফাইনারি, তারপরে এই সামরেব রিফাইনারি, এগুলো সবই কিন্তু এই ইরানের মিসাইলের আওতায় রয়েছে। আর ইতিমধ্যে এই কাতার তারা দেখতে পাচ্ছেন এক্সটেন্সিভ ড্যামেজের যে ব্যাপারটা সেটা রিপোর্ট করে দিয়েছে। এই ইরানের অ্যাটাকের জন্য তাদের কিন্তু খুব বড় একটা ক্ষতিও হয়েছে। আর এই সাউথ পার্স এর পাশের যে অংশটা রয়েছে যেটা দেখালাম নর্থ ফিল্ড, সেটা কি করে দেখতে পাচ্ছেন, কাতার সাপ্লাইজ নিয়ারলি 20% অফ গ্লোবাল এলএনজি ডিমান্ড, মানে গ্লোবাল যে এলএনজি ডিমান্ড রয়েছে, মানে সারা পৃথিবী যে এলএনজি ব্যবহার করে থাকে তার প্রায় 20% এই যে কাতার তারা সাপ্লাই করে থাকে। তো ইরান যদি এখানে অ্যাটাক করে বসে তাহলে কিন্তু এই যে সাপ্লাই সেখানেও ডিসরাপশন দেখা যাবে। এবং এই জায়গাটার এতটাই গুরুত্ব দেখতে পাচ্ছেন, এই কাতারের গভর্নমেন্টের যে রেভিনিউ মোট তৈরি হয় তার 80% এই যে নর্থ ফিল্ড সেখান থেকেই আসে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ইসরায়েল তারা একাই অ্যাটাক করেছে যেটুকু রিপোর্ট সামনে আসছে। তবে এই অ্যাটাকের আগে ইসরায়েল এই আমেরিকাকে জানিয়েছিল, কিন্তু ওয়াশিংটন কি করেছিল, অপ্ট আউট, মানে এই আমেরিকা ইসরায়েলের সঙ্গে মিলে এই যে অ্যাটাক সেটা করতে রাজি হয়নি এবং সেই কারণে ইসরায়েল একাই কিন্তু অ্যাটাক করেছে। এছাড়াও এই ইউএই যে রয়েছে এর দেখতে পাচ্ছেন দুখানা গ্যাস ফেসিলিটি, এটা বন্ধ করতে হচ্ছে কিসের জন্য, এই ইরানের অ্যাটাক বাড়াবার পরে। এছাড়াও যে একটা গ্যাস ফেসিলিটি দেখালাম এই যে রাস লাফান, এই যে গ্যাস ফেসিলিটি এর উপরে কিন্তু ইরান অ্যাটাক করেছে। এই কাতার দেখতে পাচ্ছেন এই ব্যাপারেই কনফার্ম করেছে যে রাজ লাফান এই গ্যাস ফেসিলিটিতে সিগনিফিকেন্ট ড্যামেজ হয়েছে। আর এইসব কারণে আজকে মার্কেটে তো একটা প্রেসার থাকবেই। তার সঙ্গে সঙ্গে এই যে ওএমসি কোম্পানি রয়েছে, পেন কোম্পানি রয়েছে, মানে এই অয়েল মার্কেটিং কোম্পানিগুলো, তার সঙ্গে সঙ্গে যেসব কোম্পানি ক্রুড অয়েলকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে থাকে এই কোম্পানিগুলোকে অবশ্যই ফোকাসে রাখবেন, এইগুলো কিন্তু খুব চাপের মুখে থাকতে পারে। তারপরে কিছু কোম্পানির ব্যাপারে কিছু নিউজ দেখে নেবো। এই অমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি লিমিটেড প্রায় 1% বেড়ে বন্ধ হয়েছিল। কি কারণ ছিল, এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই ডিফেন্স ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সিস্টেমে এন্ট্রি করেছে, মানে এতদিন শুধুমাত্র এই যে ব্যাটারি সেটা তৈরি করতো, তার সঙ্গে সঙ্গে এই
ডিফেন্স রিলেটেড কিছু ইলেকট্রনিক্সও তৈরি করবে তারা। এরপরে অনেকদিন ধরে আমরা শুনছি এই যে জিও তার আইপিও আসবে, মানে আমরা যে জিও সিম ইউজ করে থাকি, তো সেই ব্যাপারে কিছু কথাবার্তা এগিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন রিলায়েন্স যেটুকু রিপোর্টের মাধ্যমে সামনে আসছে, তার এই জিও আইপিওর জন্য যে প্ল্যান সেটা অ্যাক্সিলারেট করছে। পরবর্তী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই যে ডিআরএইচপি সেটা কিন্তু ফাইল করা হতে পারে, মানে সেবির কাছে ফাইল করবে এই রিলায়েন্স কোম্পানি। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে আইপিও সেগুলো আনতে গেলে কি করতে হয়, বিভিন্ন যে ব্যাংক সেগুলোকে হায়ার করতে হয়, কারণ এত টাকার যে ট্রানজাকশন সেগুলোকে তো মেনটেন করতে হবে। সেই ব্যাপারেই মুকেশ আম্বানি তিনি কি করেছেন, 17খানা ব্যাংকার্সকে হায়ার করেছেন। এই ওএফএস এর মাধ্যমে প্রায় 40,000 কোটি টাকা কিন্তু বাজার থেকে তুলবেন তিনি। তারপর একটি কোম্পানি নাজারা টেক প্রায় 7% বেড়ে বন্ধ হয়েছে, কিছু অ্যাকুইজিশনের কারণে বেড়েছিল। এই কোম্পানি মূলত গেমিং সলিউশন প্রোভাইড করে থাকে। এই কোম্পানি কি করেছে, এই কোম্পানি যে ইউকে আর্ম রয়েছে তার এই ব্লু টাইল এবং তার সঙ্গে সঙ্গে বেস্ট প্লে এই দুটো কোম্পানির কন্ট্রোলিং স্টেক কিনেছে, মানে মেজরিটি স্টেক কিনেছে এই 918 কোটি টাকাতে, এবং সেই খবরে বেড়েছে। তারপরে কোম্পানি এইচসিএল টেকনোলজি লিমিটেড প্রায় 2.7% বেড়ে বন্ধ হয়েছিল। এইখানে যদি কোম্পানির নিউজের ব্যাপারে কথা বলি, এই কোম্পানিটা কি করেছে দেখতে পাচ্ছেন, নেমড অফিসিয়াল লঞ্চ পার্টনার ফর এডব্লিউএস ইউরোপিয়ান সোভরেন ক্লাউড। তো এই যে ক্লাউড সিস্টেম সেই ব্যাপারে কিছু আপডেট এই কোম্পানি সামনে রেখেছে। আর এরপরে শেষ কোম্পানি জেপি পাওয়ার প্রায় 7% কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছিল। কি খবরে বেড়েছিল, কি চলছে এই কোম্পানিটা, এই রেজলিউশন প্ল্যান চলছে এবং সেই ব্যাপারে বিভিন্নবার আটকাও পড়ে যায়। কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এনসিএলটি তারা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এই রেজলিউশন প্ল্যানের ব্যাপারে। আর কারা কিনবে এই জেপি পাওয়ার গ্রুপটাকে, দেখতে পাচ্ছেন দ্য প্ল্যান ওয়াজ সাবমিটেড বাই আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড আন্ডার সেকশন 31 অফ দ্য ইনসলভেন্সি এন্ড ব্যাংকরাপসি কোড 2016। এই যে আদানি গ্রুপ তারাই কিন্তু আস্তে আস্তে এই যে জেপি অ্যাসোসিয়েট এই কোম্পানিটাকে কিনে নেবে, এবং এই জেপি অ্যাসোসিয়েট এর আন্ডারেই কিন্তু জেপি পাওয়ার এই কোম্পানিটা পড়ে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।